রাতের অন্ধকার ফিকে হয়ে আসছে। কুয়াশার পাতলা চাদরে ঢাকা রাধানগর গ্রাম তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। কুসুম যখন ধীর পায়ে ওর শাশুড়ির ঘরে ঢুকল, দেখল সে তৈরি হয়ে গেছে। হাতে দুটো বড় ব্যাগ, কাপড়ে বাঁধা কয়েকটা পুঁটুলি। বিমলার চোখে জল থাকলেও চোয়াল আজ শক্ত। চল চল, দেরি হয়ে গেল। এক্ষুনি সূর্য উঠে গেলে সবাইকে কৈফিয়ত দিতে হবে। সকাল হওয়ার আগেই এখান থেকে চলে যেতে হবে মা। কুসুমের মুখটা একেবারে ছোট হয়ে গেল। কোনো ক্রমে বলল, কিন্তু মা, আমরা কোথায় যাব? কিভাবে থাকব? এই ঘর, এই সংসার, এইসব তো তোমার শ্বশুরের করা। আমার ভুলের জন্য এত বড় সাজা তোমায় পেতে হবে মা। এই বুড়ো বয়সে তুমি ভিটে ছাড়া হবে। বিমলা মা এগিয়ে এসে কুসুমের মাথায় হাত রাখল। ভুল তোর নয় মা, ভালোবাসা অপরাধ নয়। ডাক্তারবাবু হয়তো সত্যিই ভালো মানুষ, তোকে সত্যিই ভালোবাসে। কিন্তু মারে, পুরুষ মানুষের মন কখন যে বদলে যায় কেউ বলতে পারে না। তখন তুই আর তোর ওই পেটেরটা দুটিতে মিলে না খেতে পেয়ে মরবি। তখন তোরে যদি আমার কাছে ফিরিয়ে আনি, গ্রামের লোকেরা কি বলবে? আমি তাদের কি জবাব দেব? কুসুম মাথা নিচু করে নিজের পেটে হাত রাখে। জানি মা, তাই জন্যই তো আর আমি তার অপেক্ষা করব না। তুমি আর আমি দুজনে মিলে থাকবো। আমার সন্তানকে আমি একাই মানুষ করব মা। হ্যাঁ মা, আর ওই হবে তোর আমার ভবিষ্যৎ। এবার আমি মরলেও শান্তিতে মরব, তোকে দেখার তো কেউ অন্তত থাকবে। কাঁপা কাঁপা গলায় কুসুম বলে উঠল, মা, মা গো, ওনার সাথে কি অন্যায় হয়ে গেল? উনি যদি সত্যি ফিরে আসেন। এতেই সবাই ভালো থাকবে মা। আবেগের বশে তোরে নিয়ে ফিরে গেলে তুই কি ওই সংসারে মানিয়ে নিতে পারতিস? তাদের পরিবার কেন এক বিধবা মেয়েকে মেনে নিত? শেষমেশ তোকে লাঞ্ছনায় পেতে হতো রে মা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। চলো, তাড়াতাড়ি চলো। গোবিন্দ টোটো নিয়ে চলে আসবে। দেরি হলে ভোরে ট্রেনটা আর পাবো না। চলো মা, চলো। বাঁশঝাড়ের আড়াল থেকে পূব আকাশে তখন ভোরের প্রথম আলো উঁকি দিচ্ছে। বিমলা আর কুসুম, দুই প্রজন্মের দুই বিধবা নারী, সংসারের মায়া আর সমাজের লোকলজ্জা পিছনে ফেলে পা বাড়ালো স্টেশনের দিকে। কুসুমের পদক্ষেপে আজ কোনো জড়তা নেই। তার ভেতর এখন একলা হওয়ার ভয় নেই, কারণ তার শরীরের গভীরে বেড়ে উঠছে এক নতুন প্রাণ, এক কুসুম কলি। যে কলিটি হয়তো আগামী দিনে এক মুক্ত আকাশের নিচে সুবাস ছড়াবে। ভোরের ঠান্ডা হাওয়ায় কুসুমের সাদা থানের আঁচলটা উড়ছে। একবারও পিছন ফিরেও তাকালো না। অজানা ভবিষ্যতের দিকে হাঁটতে হাঁটতে শুধু অনুভব করল, তার গর্ভস্থ সন্তানটি যেন তাকে অভয় দিচ্ছে। রাধানগর গ্রাম পেছনে পড়ে রইল। সমস্ত শাসন, কলঙ্ক সব পড়ে রইল। সামনে শুধু খোলা আদিগন্ত পথ। স্টেশনে পৌঁছেই কানে এলো ট্রেনের হুইসেলের শব্দ। এক অনিশ্চিত কিন্তু স্বাধীন ভবিষ্যতের দিকে দুই নারী পা বাড়ালো। ভোরের প্রথম আলোয় কুসুমের মুখটা আজ বড় শান্ত, বড় দৃঢ়। ও জানে এই লড়াইটা তার একার, আর এই লড়াইয়ে সে হারবে না। ট্রেন চলতে শুরু করলো। একটার পর একটা স্টেশন পার করে ট্রেন চলেছে এক নতুন গন্তব্যে। ট্রেনের বাইরে চলমান পৃথিবীটার মতো গোটা এক মাসে কুসুমের জীবন
পরিবর্তন হয়েছে ঝড়ের গতিতে। ভাবনায় ডুবে গেল কুসুম। সময় পেরিয়ে যাচ্ছে ঠিক বাইরের নাম না জানা স্টেশনগুলোর মতোই, ছুটছে যেন তার স্মৃতির বিপরীতে। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। বিক্রম চলে গেছে। দিনগুলো যেন আর কাটছে না কুসুমের। ক্যালেন্ডারের পাতায় 7 দিন পেরিয়ে 10 দিন, তারপর 15 দিন। অপেক্ষা যেন এক অন্তহীন সমুদ্রে পরিণত হয়েছে। বিমলার তীক্ষ্ণ নজর, পাড়াপড়শির বাঁকা চাউনি কুসুমকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনের ভেতর এক অশুভ আশঙ্কা দানা বাঁধছে। বিক্রম কি তবে ভুলে গেল ওকে, নাকি কোনো বিপদ হলো তার? অস্থিরতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন একদিন সব লোকলজ্জার ভয় তুচ্ছ করে কুসুম ছুটল সেই স্বাস্থ্য কেন্দ্রের দিকে। সেখানে গিয়ে দেখল বিক্রমের টেবিলটা খালি পড়ে আছে। ধুলো জমতে শুরু করেছে স্টেথোস্কোপ রাখার জায়গায়। কম্পাউন্ডার অবিনাশ একা একা বসে কিছু ফাইল নাড়াচাড়া করছে। কুসুমকে দেখে চমকে উঠল। অবিনাশ দাদা, ডাক্তারবাবু কি এসেছেন? আজ কতদিন হয়ে গেল, ওনার তো ফেরার কথা ছিল। অবিনাশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি বলবে খুঁজে পেল না। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে বোন, ডাক্তারবাবুর কোনো খবর নেই। আমি নিজেও বড় চিন্তায় আছি। 7 দিন ছুটি নিয়েছিলেন, কিন্তু আজ 20 দিন হয়ে গেল। প্রায় ডুকরে কেঁদে উঠল কুসুম। অমন অমন কথা বলো না গো দাদা, তুমি তো সব জানো। আমি কার কাছে যাব? মা বাড়িতে সন্দেহ করছে, পাড়ার লোকে চিচি করছে। উনি আমায় মাছ দরিয়ায় ফেলে চলে গেলেন। একটিবার ওনার সাথে কথা বলিয়ে দাও গো। বিশ্বাস কর কুসুম, আমি তোকে নিজের ছোট বোনের মতোই জানি। তোর কষ্ট আমি বুঝতে পারছি। আমি ডাক্তারবাবু সেই কলকাতার নম্বরে বারবার ফোন করেছি রে, কিন্তু ফোন কেউ ধরছে না। একবার শুধু বেজে বেজে কেটে গেল। তবে তবে কি ওনার কোনো বিপদ হলো? ওনার বাড়ির লোক কি কিছু জানে না? কিছু একটা ভাবলো অবিনাশ, তারপর বলল, আমাকে তো আর কেউ কিছু জানায়নি কো। উপর মহল থেকে একটা চিঠি এসেছে, ট্রান্সফারের কথা চলছে। হতে পারে ওনাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। আর দিন 10-12-র মধ্যে হয়তো নতুন কোনো ডাক্তারবাবু এখানে জয়েন করবেন। ট্রান্সফার? আমাকে কিছু না বলে উনি চলে যাবেন? আমাকে তো কথা দিয়েছিলেন সাথে করে নিয়ে যাবেন। অবিনাশ দাদা, তুমি আমায় ওনার ঠিকানা দাও, আমি কলকাতা যাব। কুসুমকে মরিয়া হয়ে উঠতে দেখে সামান্য ভয় পেল অবিনাশ। পাগল হয়েছিস কুসুম? ওই বড় শহরে তুই একা কোথায় যাবি? কার কাছে দাঁড়াবি? আর তার চেয়ে বড় কথা, ওনার বাড়ির লোক তোকে মেনে নেবে কেন? ডাক্তারবাবু মানুষটা খুব স্বচ্ছ মনের, উনি কথা দিলে কথা রাখেন। হয়তো কোনো বড় সমস্যায় পড়েছেন বাড়িতে। তুই আর কটা দিন সবর কর বোন, ধৈর্য ধর। সবুর তো করছি দাদা, কিন্তু চারপাশের নজরগুলো আমায় যে বাঁচতে দেবে না। মা বলেছে ডাক্তারের নাম মুখে আনলে ওই বাড়িতে আমার ঠাঁই হবে না। আমার যে বড় ভয় করছে দাদা, যদি যদি আর কোনো দিন না ফেরেন। অবিনাশের কাছে কোনো উত্তর ছিল না, শুধু কুসুমের মাথায় স্নেহের হাত রাখল ও। কুসুম যখন স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে ধুলো মাখা মেঠো পথ দিয়ে ফিরছিল, তখন মনে হচ্ছিল এই পথটা যেন আর শেষই হচ্ছে না। আকাশের কোণে তখন এক টুকরো কালো মেঘ জমেছে।
কুসুমের জীবনের আসন্ন ঝড়ের সে যেন পূর্বাভাস দিচ্ছে। বিক্রম কি শুধুই এক টুকরো মিঠে রোদ্দুর হয়ে এসেছিল, যা গোধূলির আগেই মিলিয়ে গেল? গ্রামের নির্জন পুকুর ঘাটে মনির সাথে দেখা হলো কুসুমের। মনির কোলের বাচ্চাটা তখন ঘুমোচ্ছে। তার চোখের নিচের কালির দাগগুলো বিকেলের ম্লান আলোয় আরো স্পষ্ট হয়ে উঠেছে। কুসুমের চোখের জল দেখে মনি চুপ থাকতে পারল না। শোন কুসুম, ওসব কুল মর্যাদার ভয় করে আর লাভ নেই। আমি চোখ দেখে বুঝি ওই ডাক্তারবাবু তোকে সত্যিই ভালোবাসে। পালিয়ে যা কুসুম, পালিয়ে যা। এই পচা নরক থেকে মুক্তি পা। পালা তুই, পালা। ভয়ে কুঁকড়ে গেল কুসুম। একবার ভেবেছিল ঠিকানা জোগাড় করে পালিয়ে যাবে কি, কিন্তু না, এখানকার কথা, শাশুড়ির কথা বড্ড মনে পড়বে যে। ভয় করবে, কি হবে কিছুই তো জানতে পারবে না। অনিশ্চিত ভবিষ্যতের দিকে কি করে এগোবে? এ কি বলছো মনি দিদি? ছি ছি ছি, তুমি তো জানো এই গাঁয়ের লোক কেমন। জানাজানি হলে তারা যে আমার শাশুড়িকে পুড়িয়ে মারবে। আর আমি যে বিধবা, আমার ভালোবাসা কেউ বুঝবে? সামান্য বাঁকা হাসি হাসল মনি দিদি। ভালোবাসা কি শুধু সধবাদের জন্যই রে? ভালোবাসা তো ভগবানের আশীর্বাদ। ওর থেকে পবিত্র আর কিচ্ছু নেই। তুই আমায় দেখছিস তো? লোকে ভাবে মনি কত সুখে আছে, ঘর ভর্তি কাচ্চা বাচ্চা, স্বামী কত সোহাগ করে। কিন্তু আমি একমাত্র জানি রে কুসুম, ওই সবই বাইরের নাটক। সেই বিয়ের পর থেকে বছর বছর বাচ্চা বিয়োচ্ছি, গতটাকে একেবারে ছিপড়ে করে দিয়েছে। পুরুষ মানুষের না আসলে জাতি আলাদা। ওরা ভালোবাসা জানে না, ওরা জানে শুধু গতর চিনতে। সুখ ভোগ করে, নোংরা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেয়। এই হলো ওদের স্বভাব, বুঝলি? এই হলো ওদের স্বভাব। কুসুমের বিক্রমের মুখটা মনে পড়ল, সেই স্পর্শের কথা মনে পড়ল যা ওর যন্ত্রণার উপশম করেছিল। ও নিচু স্বরে বলল, ডাক্তারবাবু তো তেমন নয় মনি দিদি। ওনার চোখে তো আমি কোনোদিন পশুদের নজর দেখিনি। তবে কি যে হলো? মনি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। জানি রে, জানি বলেই তো বলছি। ওই ডাক্তারবাবুর চোখে আমি মায়া দেখেছি, যা আমার পোড়া কপালে জোটেনি। তুই কি ভাবিস আমার বরের জন্য মনে পীড়িত আছে? কিচ্ছু নেই। যা আছে না, তা শুধু ভয় আর দায়। আজ যদি তোর মতো সুযোগ আমি পেতাম না কুসুম, তবে কারো কথাই ভাবতাম না। এই মুহূর্তেই সব ছেড়ে ছুঁড়ে পালিয়ে যেতাম রে। আমি তো শুধু এক ফোঁটা ভালোবাসার কাঙাল হয়েই রইলাম সারা জীবন। তুই সেই কাঙালপনা করিস না বোন, সুযোগ এসেছে, হাতছাড়া করিস না। মনির কথাগুলো যেন তপ্ত লোহার মতো কুসুমের বুকে গিয়ে বিঁধল। ও বুঝতে পারল এই গ্রামের শত শত মণিমালাদের জীবন এভাবেই প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে রাধানগরের আকাশে। পুকুর ধারের সেই নির্জনতায় কুসুমের শরীরটা হঠাৎ গুলিয়ে উঠল। মাথাটা ঝিমঝিম করছে, চোখের সামনে পৃথিবীটা যেন বন বন করে ঘুরছে। মনি ব্যস্ত হয়ে কুসুমের কাছে সরে এলো। ওর পিঠে হাত বোলাতে বোলাতে ব্যাকুল হয়ে বলল, কি হলো রে কুসুম? কি হয়েছে? শরীরটা কি খুব খারাপ লাগছে? সকাল থেকে নিশ্চয়ই পেটে দানা পানি কিছু দিসনি, তাই এমন হচ্ছে। কুসুমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ও কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, জানি না মনি দিদি,
কিছুদিন ধরেই কেমন যেন হচ্ছে। সকাল হলেই গা গুলায়, কিছু খেতে ইচ্ছে করে না, সারাদিন ক্লান্তি লাগে, মনে হয় শরীরটা এলিয়ে দিই। মণিমালার তীক্ষ্ণ নজরে কিছু একটা অস্বাভাবিক ঠেকল। তার চোখ দুটো ভয়ে আর বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সময় স্তব্ধ হয়ে গেছে। ও কুসুমের চিবুকটা ধরে মুখটা নিজের দিকে ফেরালো। তার কণ্ঠস্বর কাঁপছে। সত্যি করে বলতো মুখপুরি, কোনো অঘটন ঘটাসনি তো? ওই ডাক্তারবাবুর সঙ্গে কিছু? হ্যাঁ, কি রে? কুসুমের বাঁধ ভাঙা চোখের জল এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। ও কাঁপা কাঁপা হাতে মণিমালার হাত দুটো শক্ত করে চেপে ধরল। ওর কণ্ঠে তখন কান্না মেশানো আকুতি আর এক অদ্ভুত সত্যের স্বীকারোক্তি। আমি আটকাতে পারিনি ভাই, বড় ভালোবাসি তাকে। সেও যে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আমায়, যা আমি আমার নিজের স্বামীর কাছে কোনোদিন পাইনি। সেই সম্মান সে আমায় দিয়েছিল। অমন মানুষকে আমি ফিরিয়ে দিই কি করে বলো? মণি একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। ওর গলায় এক অদ্ভুত তিক্ততা, যেন পুরুষ জাতের উপর আজন্মের ঘৃণা উগরে দিল। এতদিন ভাবতাম ডাক্তারবাবু বুঝি আর 5টা পুরুষ মানুষের থেকে আলাদা, কিন্তু আজ যা বুঝলাম তাতে মনে হচ্ছে না রে, এই দুনিয়ার নিয়মটাই এমন। শেষ পর্যন্ত তো সর্বনাশ হয়েই গেল। জানি না এসব শোনার পর ডাক্তারবাবু এখন কি করবে, জানি না আমি। কুসুমের চোখে তখন কোনো অপরাধ বোধ নেই, আছে এক অবুঝ বিস্ময়। ও ফ্যাল করে মণির দিকে তাকিয়ে রইল। মণি এবার নিজের রাগ সামলাতে না পেরে ঝাঁঝিয়ে বলে উঠল, আমার মুখের দিকে ওভাবে কি দেখছিস? বুঝতে পারছিস না তোর সর্বনাশ হয়েছে? তোর ওই রাগী শাশুড়িকে কি জবাব দিবি সেটা ভেবেছিস? এই গ্রামে আর কোনোদিন মুখ দেখাবি কি করে? ডাক্তারবাবু যদি সবটা মেনে নেয় তবে আজই তার সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে যা। আর সে যদি মুখ ফিরিয়ে নেয় তবে আমি নিজে হাতে দড়ি কলসি জোগাড় করে দেব, ওতে গলা দিয়ে ডুবে মরিস মুখপুরি। মণির কথাগুলো কুসুমের কানে আছড়ে পড়ছিল ঝড়ের মতো। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে এলো। কিন্তু এই চরম আতঙ্কের মাঝেই তার বুকের গহীনে এক অজানা শিহরণ খেলে গেল। মণি যা বলছে তা কি সত্যি? তবে কি তার শুষ্ক জীবনেও বসন্তের ছোঁয়া লেগেছে? সত্যিই কি কেউ তাকে একদিন মা বলে ডাকবে? ভয়, লজ্জা আর এক গভীর মাতৃত্বের অনুভূতিতে কুসুমের ভেতরটা দুলে উঠল। এই মুহূর্তে বিক্রমের অভাবটা তাকে আরো বেশি করে যন্ত্রণা দিতে লাগল। মণি ওকে সজোরে একটা ধাক্কা দিয়ে আবার যেন বাস্তবের মাটিতে নামিয়ে আনল। মনে মনে কি ভাবছিস? তোর এই বাচ্চাকে কি ওই শিক্ষিত ডাক্তার মেনে নেবে? যদি নেয় তবে আর এক মুহূর্ত দেরি করিস না। আমার কথা শোন, এখান থেকে পালিয়ে যা। এ কথা বেশি দিন চেপে রাখা যাবে না। জানাজানি হবার আগেই তুই বিদায় হয় এখান থেকে। কুসুম টলতে টলতে উঠে দাঁড়ালো। ওর কানে তখন মনির শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। ও বুঝতে পারল বিক্রমের জন্য শুধু অপেক্ষা নয়, এবার তাকে বিক্রমের কাছে পৌঁছতেই হবে। তা না হলে এই সমাজ তাকে আর তার অনাগত সন্তানকে ছিঁড়ে খাবে। কুসুমের দু চোখে আজ এক মৃত্যু ভয় আর মাতৃত্বের জেদ মিলে মিশে একাকার। রাস্তা দিয়ে হেঁটে ফিরতে পারছিল না কুসুম, মাথাটা বারবার টলে যাচ্ছিল। হঠাৎ করেই কে যেন একটা ওর পথ আটকে দাঁড়ালো। মালতী।
আরে কুসুম সখী যে, এত তাড়াহুড়ো করে কোথা থেকে আসছিস লো? স্বাস্থ্য কেন্দ্র থেকে বুঝি? তাই তো, মন মরা কেন তুই? ছাড় মালতী, রাস্তা ছাড়, কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, আমায় যেতে দে। আহা, কাজ তো চিরকালই থাকবে, কিন্তু আসল খবরটা তোকে না দিয়ে আমি তো শান্তিতে থাকতে পারছি না। ওরে পাগলি, গ্রাম শুদ্ধ লোক বলছে তোর সে দেবদূত ডাক্তারবাবু আর কোনো দিন এই পাড়া গাঁয়ের ধুলো মাখতে ফিরবেন না। কলকাতায় গিয়ে ওনার নাকি বড়লোক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে রে। বুকটা কেঁপে উঠল কুসুমের, প্রতিবাদ করে উঠল, না, ওসব মিথ্যে রটনা। উনি আমায়, মানে উনি খুব ভালো মানুষ, ওরম করতেই পারেন না। ভালো মানুষ? ওরে আমার কচি খুকি রে, শহরের শিক্ষিত বাবুদের কি চিনিস তুই? ওদের কাছে আমরা হলাম শখের খেলনা, বুঝলি? দুদিন নাড়াচাড়া করবে, মন ভরলে ছড়ে ফেলে দিয়ে বড় শহরে গিয়ে হাত ধুয়ে ফেলবে। ভাবলি কি করে যে একজন ডাক্তার তোর মতো একটা গিয়েও বিধবাকে নিয়ে সংসার করবে? সত্যি ওনারা আসলে আমাদের একটু মিষ্টি কথা বলেন শুধু নিজের মনোরঞ্জনের জন্য, বুঝলি? আতঙ্কে চিৎকার করে উঠল কুসুম, না, উনি উনি অমর নন। মনির যাবতীয় বিষ ওর কানে ঢেলে দিল মালতী। ওরে বাবা, এত দরদ কোত্থেকে আসছে তোর? লোকে তো আড়ালে কত কিছুই বলছে, বলছে তুই নাকি বিস্ফোরা ছুতোয় কত কি। বাবা, ছি 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 ছি। আমি অবশ্য ওদের কথা বিশ্বাস করিনি, বুঝলি? কিন্তু তুই তুই কি সত্যি ভেবেছিলি ও তোকে কলকাতায় নিয়ে গিয়ে রানী করে রাখবে? ওরে আমার বোকা মেয়ে, ওনার মতো পুরুষেরা তোকে ব্যবহার করবে কিন্তু কোনো দিন সম্মান দেবে না রে। উনি এখন অন্য কারোর গলায় মালা পরাচ্ছেন, আর তুই এখানে বসে ওনার জন্য চোখের জল ফেলছিস। ওরা বড্ড স্বার্থপর হয় রে কুসুম, বুঝলি নে তুই? কাজ মিটলে ওরা চিনতেও পারে না যে তুই কে। আমি আমি ওসব কিছু জানি না, আমি তো শুধু। বুঝি সখী, বুঝি, কিন্তু কি করবি বল? ডাক্তার তো আর সব রোগীর বাড়িতে সকাল বিকেল গিয়ে বসে থাকে না, তাই সবাই সন্দেহ করছে আর কি। তবে তুই মনে রাখিস, শহরের বাবুরা হলো বিষধর সাপ, ছোবল দিয়েই পালায়, আর জ্বলে মরি আমরা। তুই দেখে নিস, কাল যখন নতুন ডাক্তার এসে চেয়ারে বসবে, তখন তোর ওই ডাক্তারবাবুকে কেউ মনেও রাখবে না। তুইও ভুলে যা, বুঝলি? ভুলে যা। ওনার কাছে তুই ছিলি একটা সময় কাটানোর বস্তু, এর বেশি কিচ্ছুটি নয়। মন করা কথাগুলো বলেই মালতী ওখান থেকে ধীরে ধীরে সরে গেল। সত্যি আশ্চর্য। কথায় আছে, মেয়েরা নাকি মেয়েদের সব থেকে বড় শত্রু। এখানেও তাই। মালতী যে আসলেই মনে মনে কুসুমের ক্ষতিটুকুই চায়। কুসুমের এক চুল খারাপ হলে তার মন যেন এক অদ্ভুত আনন্দে ফেটে পড়ে। আর অন্যদিকে মণিমালা, যে আপ্রাণ চেষ্টা করে কুসুমকে আগলে রাখার, ঠিক মায়ের মতো করে। কুসুমের বাড়ি ফেরার পর থেকে ওর কাছে সময় যেন স্তব্ধ হয়ে গেল। বাইরের দুনিয়ার সাথে তার সব যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন। জানলার সেই ভাঙা কপাটটা ধরে ঘন্টার পর ঘন্টা পলকহীন চোখে তাকিয়ে রইল দূরের আলপথের দিকে। বুকটা দুরু দুরু করছে। এই বুঝি সাইকেলের বেল বাজল, এই বুঝি লাল মোরামের ধুলো উড়িয়ে বিক্রম এলো। কিন্তু না, কেবল বাঁশ ঝাড়ের শোঁ শোঁ শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসে না। বিমলা ইদানিং কুসুমের উপর কড়া নজর রাখছেন। তার অস্বাভাবিক চুপচাপ থাকা আর খাওয়া দাওয়ায় অনীহা বুড়ির মনে সন্দেহের বীজ বুনেছে।
একদিন দুপুরবেলা কুসুম দাওয়ায় বসে ঝিমোচ্ছিল। তখন বিমলা গজগজ করতে করতে এলো তার কাছে। তারপর চিৎকার করে ডাকলো, বলি ও বৌমা, দিনরাত ওভাবে আকাশের দিকে তাকিয়ে ভাবলে পেট ভরবে? রান্না বান্না তো গোল্লায় গেছে, আমি রান্না করেছি, ওটুকু গিলে উদ্ধার করো এবার। কুসুম কোনো উত্তর দিল না। তার কানে তখন বিমলার কথা নয়, মণি দিদির সেই ভয়ানক সতর্ক বার্তা বাজছে। এবার বিদেয় হ কুসুম, জানাজানি হওয়ার আগে তুই পালিয়ে যা। কুসুম অনুভব করছে তার শরীরের ভেতরে একটা নতুন প্রাণ ডালপালা মেলছে। প্রাণের অস্তিত্ব যত স্পষ্ট হচ্ছে, কুসুমের আতঙ্ক তত বাড়ছে। রাতের অন্ধকারে প্রদীপের আলোয় কুসুম নিজের পেটে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। আপনি আপনি কেন এলেন না ডাক্তারবাবু? আপনি তো আমায় কথা দিয়েছিলেন। আমি একা একা এই অপমানের বোঝা কি করে বই নিয়ে বেড়াবো? এই সমাজ কি আমায় বাঁচতে দেবে? দিনের পর দিন কেটে যায়, কিন্তু বিক্রমের কোনো খবর আসে না। স্বাস্থ্যকেন্দ্রের সেই নতুন ডাক্তারের আসার খবরও লোকমুখে ভেসে আসে। তার মানে বিক্রমের আর ফেরার কোনো পথ নেই। কুসুমের মনে হতে লাগলো, বিক্রম কি তবে সত্যিই তাকে কেবল ভোগ করে চলে গেল? মনির কথাগুলোই কি সত্যি? জানলার ধারে দাঁড়িয়ে কুসুম যখন রাস্তার ধুলো ওরা দেখছিল আর এই কথাগুলোই ভাবছিল মনে মনে, হঠাৎ দেখল পরিচিত এক মূর্তি, সেই কম্পাউন্ডার অবিনাশ। কুসুম, এ কুসুম, আছিস ঘরে? তাকে দেখে বুকের ভিতরটা ধক করে উঠল কুসুমের। ও প্রায় টলতে টলতে সদর দরজায় এসে দাঁড়ালো। ভাগ্য ভালো, বিমলা তখন বাড়িতে নেই। গ্রামের শেষ প্রান্তে কারো একজনের শ্রাদ্ধ বাড়িতে গেছে। দাদা দাদা, খবর আছে কিছু? উনি কবে আসবেন? কোনো অমঙ্গল হয়নি তো? আমি আর পারছি না দাদা, ওনাকে এবার খুঁজে না পেলে সর্বনাশ হয়ে যাবে। আমার কি হবে? আমার কি হবে? কোনো খবর নেই রে বোন। আজ থেকে তো নতুন ডাক্তারবাবু জয়েন করার কথা। আমি শেষ চেষ্টা হিসেবে ওনার কলকাতার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। তুই আর ওসব আশা করিসনি কুসুম। অমন বলো না গো দাদা, ওনার সঙ্গে যে আমার অনেক কিছু জড়িয়ে। আমি এইভাবে পৌঁছে মরবো এই গ্রামে? তুমি আমায় ওনার ঠিকানাটা দাও, আমি যেভাবে হোক ডাক্তারবাবুর কাছে যাব। আমি বিচার চাইবো, কেন আমায় এইভাবে ফেলে গেলেন? এক মনে কুসুম যখন কথাগুলো বলেই যাচ্ছিল, হঠাৎ করেই একটা গর্জন শোনা গেল। বিমলা কখন ফিরেছে কেউ টেরই পায়নি। সর্বনাশী মুখ পুড়ে, তোর এত বড় সাহস! ঘরে লোক ঢুকিয়েছিস? মা মা আমি আসলে... কুসুম কোনো ক্রমে বিমলাকে কিছু একটা বলতে গেল, কিন্তু বিমলা তেড়ে গেল অবিনাশের দিকে। এই বদমাস ছোড়া, কি করছিস এখানে? আমার ঘরের বউয়ের সাথে তলে তলে পীড়িত করছিস, নাকি ওই ছোকরা ডাক্তারের হয়ে দালালি করতে এসেছিস? বামুন ঘরের বিধবা বউয়ের এত শরীরের খিদে! এতই যদি মরদ দেখার শখ, তো আমার সোনার সংসারটা কেন ছাড়খাড় করলি? আমার ছেলেটাকে কেন খেলি বল? নোংরা মেয়ে ছেলে, আজই দূর হ আমার বাড়ি থেকে, দূর হ, দূর হ বলছি। অসহায়ভাবে কুসুমের দিকে তাকালো অবিনাশ। বিমলার রোষ দেখে ও বুঝল এখানে থাকা মানে কুসুমের বিপদ বাড়ানো। দ্রুত ও মাথা নিচু করে ওখান থেকে সরে গেল অবিনাশ। আর অবিনাশ চলে যেতেই বিমলা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল কুসুমের উপর। চুলের মুঠি ধরে হির হির করে টেনে ওকে উঠোনের মাঝখানে নিয়ে এলো। পাশের বাড়ি থেকে লক্ষ্মীর মা ততক্ষণে বেরিয়ে এসেছে। ও বিমলাদি, কি করছোটা কি? মেয়েটাকে বার করে দিচ্ছ? কোথায় যাবে বলো দেখি? ও তো কোনো দোষ করেনি। গর্জে উঠল বিমলা। বলি লক্ষ্মীর মা, নিজের চরকায় তেল দাওগে যাও। পরের বাড়ির বউয়ের হয়ে ওকালতি করতে হবে না। তোমার মেয়ে অমন করলে কি তুমি ঘরে বসিয়ে আরতি করতে? যার জ্বালা সেই বোঝে।
আমার মান সম্মান তো সবাই মেয়ে ছেলে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আর কি, মেয়েটাকে মেরে মেরে পাট পাট করে দাও। আচমকা সজোরে একটা থাপ্পড় এসে পড়ে কুসুমের মুখের উপর। চিৎকার করে ও আছড়ে পড়ে উঠোনে। চরিত্রহীনা কুলটা, বংশের মুখে চুনকালি মাখিয়ে এখন পরপুরুষের জন্য দরদ উতলে উঠছে। বিধবা মানুষের এত বড় স্পর্ধা, কার জন্য অত কান্না? বলে অভাগীর বল, ওই ডাক্তারের জন্য? মা মা ও ও ও কথা বলো না মা, ও কথা বলো না। উনি যে আমায় সম্মান দিয়েছেন, আমি কোনো পাপ করিনি মা। চুপ কর শয়তানি! সম্মান? তোর সম্মান আমি আজ ঘুচিয়ে দিচ্ছি। গ্রামে মুখ দেখানোর জায়গা রাখলি না তুই। দিন রাত ওই ডাক্তারের ধ্যান করা হচ্ছে। তুই কুলাটা, তুই নষ্ট মেয়ে মানুষ, তোকে আজ আমি মেরেই ফেলবো। উন্মাদের মতো ওকে চর থাপ্পড় মারতে শুরু করে বিমলা। তারপর একটা সময় ক্লান্ত হয়ে বলে ওঠে, শোন রে ছুরি, সাপ কথা বলে দিচ্ছি। ভদ্রভাবে যদি এই ঘরে থাকতে হয় তো থাকবি, লোক হাসানো চলবে না। আর যদি তা না পারিস তবে ওই রাখা দড়ি আর কলসি পুকুর ঘাটে গিয়ে ডুবে মরগে যা। কিন্তু আমার এই ভিটায় থেকে তোর ওই নোংরামি আমি সইব না। এত তোর শরীরের খিদে যে পুরুষ মানুষ না পেলে জীবন চলছে না। আমিও তো বিধবা হয়েছে কোন ছোট বয়সে। কই, আমি তো কোনোদিন পরপুরুষের দিকে নজর দিইনি। আমি কি মানুষ নই? মা তুমি বিশ্বাস করো, আমি কিছু অন্যায় আবারও করিনি মা। তেড়ে এলো বিমলা। মেরো না মা, ফের মুখ নাড়িস? হতভাগী, বেরো এখান থেকে। আজ থেকে আমার হাঁড়িতে তোর জন্য চাল উঠবে না। দেখি তোর কোন নাগর এসে তোকে উদ্ধার করে। রাতের অন্ধকার যত গভীর হলো, বিমলার মনের ভেতরের জমানো রাগ গলে জল হয়ে এলো। দাওয়ায় কুসুমকে নিথর পড়ে থাকতে দেখে বিমলার বুকটা যেন ফেটে যাচ্ছিল। হঠাৎ বিমলা এগিয়ে এলো কুসুমের কাছে, তার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, বৌমা, ওরে কুসুম, রাগ করিস না মা। রাগ সামলেতে পারিনি বলেই ওসব কথা বলেছি। আয়, ঘরে আয়। মেয়ে মানুষের জীবন বড় কঠিন রে, ওসব করতে যাস না মা। তোর কষ্ট কি আর আমি বুঝি না? আমার ছেলে মদখোর মাতাল ছিল, সে কি আর আমি জানি না? বিয়ের পর থেকে তোর ওপর কত যে অত্যাচার করেছে সব আমি নিজের চোখে দেখেছি। কিন্তু মা হয়ে নিজের ব্যাটারে আমি দোষ দিই কি করে বল? আমার পেটের সন্তান, তাই সব দেখেও অন্ধ সেজে থাকতাম। সে তো মরে গিয়ে তোরেও বাঁচালো, আমারেও আপদমুক্ত করলো। মা, ডাক্তারবাবু আমাকে বলেছেন উনি উনি আমাকে আমাকে ভালোবাসে। ওরে পাগলি মেয়ে, তুই বড্ড বোকা, তাই ডাক্তারবাবুর ওই মিষ্টি কথায় ভুলেছিস। ভালোবাসার কথা তোকে বলেছে ওই শহরের বাবু। শোন মা, তোকে এসব কথা বুঝিয়ে তোর এই কাঁচা বয়সটা ভোগ করে লোকটা একদিন ঠিক শহরে ফিরে চলে যাবে। ওদের ওখানে বড় বড় মেম সাহেব আছে, তুই তো তার কাছে নস্যি। যখন কাজ ফুরিয়ে যাবে তখন তোরে জঞ্জালের মতো ছুঁড়ে ফেলে দিয়ে ও নিজের গদিতে গিয়ে বসবে। তখন তুই কার কাছে বিচার চাইবি? এই রাধানগর গাঁয়ের লোক তোরে ছি ছি করবে, আর তুই একলা এই ঘরে বসে কেঁদে মরবি। মুখ তুলে তাকালো কুসুম। বারবার মনে হতে থাকলো, তবে কি বিমলার বলা কথাগুলোই সত্যি? সত্যি তো। কোথায় চলে গেলেন ডাক্তারবাবু? আর তো ফিরে এলেন না। ওর ঠোঁটগুলো থরথর করে কাঁপল, মাথা নিচু করে রইল। বিমলা কাঁপা কাঁপা হাতে মেয়েটার মুখটা তুলে ধরল, তারপর বলল, এখন তো স্বাধীন জীবন তোর, শরীর তো আর পাথরের নয়। হয়তো মন চায় একটু ভালো থাকতি,
কিন্তু ওই বাইরের মানুষদের বিশ্বাস করতে নেই মা। ওরা দুদিন পীড়িত করবে, ফুর্তি করবে, তারপর বাসি ফুলের মতো তোরে পথে ফেলে দিয়ে চলে যাবে। তুই চলে গেলে আমার শেষ সময়ের সঙ্গী কে হবে বল? যা করেছিস করেছিস, কিন্তু এই বুড়িকে ফেলে তুই কোথাও যাস না মা। বাড়ি ছেড়ে চলে যাস না মা। বিমলা কুসুমকে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদতে থাকলো। কুসুম কোনো উত্তর দিল না, মনে মনে ভাবতে থাকলো ওর পেটেরটার কথা যখন জানতে পারবে তখন কি প্রতিক্রিয়া হবে ওর শাশুড়ির। হ্যাঁ, কথা চাপা থাকলো না, বিমলা জানতে পারল। তবে তার মধ্যে কোনো ক্ষোভ দেখা গেল না, উল্টে কুসুমকে আর তার বাচ্চাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠল। শেষমেশ ওরা ঠিক করলো এই গ্রাম ছাড়বে, আর সেই কথা মতোই আজ গ্রাম ছেড়ে ওরা এগিয়ে চলল এক অজানা ভবিষ্যতের দিকে। তখন সকাল 8:30। রাধানগর গ্রামের সেই লাল মোরামের রাস্তায় ধুলো উড়িয়ে একটা সাদা রঙের ভাড়া করা গাড়ি এসে থামল। প্রায় 3 মাস পর বিক্রম ফিরেছে। এই 3টে মাস তার কাছে ছিল নরকবাসের মতো। কলকাতায় পৌঁছনোর পরেই বাবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, তারপর মা শয্যাশায়ী হয়ে পড়া। সে চাইলেও কুসুমের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। বাবার শ্রাদ্ধ, মায়ের সেবা শেষ করে আজ সে পাগল হয়ে ছুটে এসেছে তার কুসুমকে নিয়ে যেতে। গাড়ি থেকে নেমে বিক্রম স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে সোজা ছুটল কুসুমদের সেই জরাজীর্ণ বাড়ির দিকে। কিন্তু গেটের সামনে গিয়েই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দরজায় মরচে ধরা একটা বড় তালা ঝুলছে। উঠোনে আগাছা জন্মেছে। চারিপাশ যেন জনমানবহীন এক খাঁ খাঁ মরুভূমি। বিক্রম ব্যাকুল হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। তখনই পাশের বাড়ি থেকে এক মহিলা মাথায় ঘোমটা টেনে বেরিয়ে এলো। আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি বাড়িতে? কে? ও, ডাক্তার বাবু, তা কাকে খুঁজছেন? এই বাড়িতে যে বিমলা মা আর কুসুম থাকতো, তারা কোথায়? ওদের ঘরে তো তালা দেখছি। তারা তো কেউ আর এখানে থাকে নেকো। শাশুড়ি বৌমা মিলে তো কদিন ধরে খুব ঝগড়াঝাটি হচ্ছিল। শাশুড়ি তো সুযোগ পেলেই বৌমাকে খুব পেটাতো। তারপর হঠাৎ করে একদিন কি হলো, দুজন মিলেই হায়রে গেল। বিক্রম যেন আকাশ থেকে পড়ল, হারিয়ে গেল। কি? হারিয়ে গেল? তাই আবার হয় নাকি? তা কোথায় গেছে? কাউকে কিছু বলে গেছে কি? বিরক্ত হয়ে ওই মহিলা বলে উঠল, কি জানি কোথায় চলে গেছে। সবাই বলে বৌমাটাকে নাকি খুন করে শাশুড়ি ফেরার হয়েছে। তো ডাক্তার বাবু, আপনার কি কিছু দরকার ছিল? মহিলাটি আরো কিছু বলছিল, কিন্তু বিক্রমের কানে কিছুই ঢুকলো না। কানে প্রতিধ্বনিত হতে থাকলো একটাই শব্দ, চলে গেছে। চলে গেছে? খুন করে ফেরার হয়েছে? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কি হলো, চলে যাচ্ছেন? কথাগুলো শুনেই বিক্রম আর এক মুহূর্ত দেরি করলো না। উন্মাদের মতো গাড়ি নিয়ে ছুটল স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে। সেখানে অবিনাশ নতুন ডাক্তারবাবুকে ফাইল বোঝাচ্ছিল। বিক্রমকে দেখে ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অবিনাশ, অবিনাশ! ডাক্তারবাবু, আপনি এতদিন পর? অবিনাশের হাত দুটো চেপে ধরল বিক্রম। অবিনাশ, কুসুম, কুসুম কোথায়? কুসুম কোথায় তুমি জানো? ওরা ওরা চলে গেল কেন? আর তুমি এসব আমায় কিছু জানাওনি কেন? হ্যাঁ, জানাওনি কেন? আমি কি করে জানাবো বাবু? আপনি তো ফোন ধরেননি। আমি আপনার ঠিকানায় চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু জবাব পাইনি।
আপনার বদলে নতুন ডাক্তার জয়েন করায় আমরা সবাই ভাবলুম আপনার বোধহয় বদলি হয়ে গেছে। আমি কুসুমকেও সে আশঙ্কায় শুনিয়েছিলাম। বিক্রমের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল। তবে কি কুসুম ওর উপর অভিমান করে চলে গেল? কি বলছো কি এসব? কুসুমকে জানিয়েছিলে আমার বদলি হয়ে গেছে, মানে ট্রান্সফার? না অবিনাশ, না, আমি তো নিজেই অ্যাপ্লিকেশন করেছিলাম যে একা সামলাতে পারছি না, তাই একজন জুনিয়র ডাক্তার প্রয়োজন। আমি আমি আজ কুসুমকে আনতে গিয়েছিলাম। আসলে আমার বাড়িতে বাবা মারা গেছেন, সমস্যা চলছিল। কিন্তু কিন্তু কুসুম কেন চলে গেল? কোথায় চলে গেল? ডাক্তারবাবু, আপনি যাওয়ার পর থেকে মেয়েটার ওপর যে কী অকথ্য অত্যাচার হয়েছে তা আপনি ভাবতেও পারবেন না। ওই ডাইনি বুড়ি ওকে ঘর থেকে বেরোতে দিত না। একদিন আমি দেখা করতে গিয়েছিলুম, কিন্তু বিমলা মা আমার চোর দায়ে তাড়িয়ে দিল। মেয়েটাকে যে কি মেরেছে! তারপর একদিন শুনলুম ওরা নিরুদ্দেশ। ধপ করে ওখানে রাখা চেয়ারটায় বসে পড়ল বিক্রম। তারপর মাথায় হাত দিয়ে বলে উঠল, আমি আমি যে ওকে কথা দিয়েছিলাম অবিনাশ, আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমার এই দেরি যে ওকে চিরদিনের মতো পর করে দেবে তা আমি জানতাম না। এখন এখন আমি ওকে কোথায় খুঁজব? এই বিশাল পৃথিবীতে আমার আমার কুসুম কোথায় হারিয়ে গেল? বিক্রমের দুই চোখ বেয়ে অঝরে জল নামছে। ও বুঝতে পারছে তার এই অনিচ্ছাকৃত নীরবতা কুসুমের কাছে প্রতারণা মনে হয়েছিল। কুসুম হয়তো ভেবেছিল বিক্রম তাকে সমাজের লাঞ্ছনার মুখে একা ফেলে পালিয়ে গেছে। বাইরে তখন বিকেলের ম্লান আলো মরে গিয়ে অন্ধকার নামছে। রাধানগর স্বাস্থ্যকেন্দ্রের পুরনো টেবিল ফ্যানটা আজও ঘর ঘর শব্দে ঘুরছে, কিন্তু বিক্রমের সেই চিরচেনা হাসি আর কুসুমের সেই ভীরু চাহনি আজ আর কোথাও নেই। কেটে গেছে প্রায় 2 মাস। রাধানগরের সেই পরিচিত গণ্ডি পেরিয়ে শাশুড়ি বৌমা এখন রয়েছে বিষ্ণুপুরে। চেনা পরিচিত এখানে কেউ নেই, নেই কোনো কানাঘুষো। সবাই ভেবেছে মেয়ে সদ্য বিধবা হয়েছে, তাই মা তাকে নিয়ে চলে এসেছে এখানে। বিষ্ণুপুরের এক সম্ভ্রান্ত জমিদার বাড়িতে রান্নার কাজ নিয়েছে বিমলা। জমিদারি চলে গেলেও তাদের বিষয় সম্পত্তি এখন জমিদারির থেকে কিছু কম নেই। কুসুমের এই অবস্থায় তাকে আর ভারী কাজ করতে দিতে চায় না বিমলা। সকাল সকাল নিজেই বেরিয়ে পড়ে। সারা দিন কুসুম একা হাতে ঘরের কাজ সামলায় আর বসে বসে সেলাই করে। তার শাশুড়ির ব্যবহার এখন পুরোপুরি বদলে গেছে। এখন তো শাশুড়িকেই নিজের মা ভাবতে শুরু করেছে কুসুম। বসে বসে আপন মনে সেলাই করছিল কুসুম। ইদানিং সেলাইটা ও বেশ ভালোই রপ্ত করেছে। ভেবেছে এখানে টুকটাক সেলাই টেলাই করে যদি একটু ওর মাকে সাহায্য করা যায়। ইদানিং বড্ড খিদে পায় কুসুমের, ঠিক এখন যেমন পেয়েছে। পেটে আলতো করে হাত বুলিয়ে ও বলল, কি রে, খিদে পেয়েছে? জানি রে জানি, তোর ঠাম্মা তো রান্না করেই গেছে। আপন মনে বকতে থাকে কুসুম। ইদানিং মাঝে মাঝেই ও নিজের সন্তানের সঙ্গে সময় কাটায়। জানিস, তুই যখন জন্মাবি আমি তোর নাম রাখবো কলি। আমি জানি তুই আমার মেয়েই হবি, আমার মতো দুঃখী মেয়ে নয়। তুই হবি ওই আকাশের ভোরের আলোর মতো উজ্জ্বল। আজ থেকে আমার সবটা জুড়ে শুধু তুই। আমি কুসুম আর তুই হবি আমার আদরের কলি। আমরা দুই মিলে কুসুম কলি। কুসুমের চোখে জল চিকচিক করে ওঠে, ওর ঠোঁটে তৃপ্তির হাসি। ও জানে সবার চোখে হয়তো অপরাধী, কিন্তু নিজের মাতৃত্বের কাছে ও পবিত্র। বিক্রমের স্মৃতি ওর মনে গোপন ব্যথা হয়ে থাকলেও
শরীরের ভেতরে বেড়ে ওঠা এই নতুন প্রাণটি এখন ওর বেঁচে থাকার একমাত্র সম্বল। বিকেলবেলা বিমলা কাজ সেরে ফিরল। কুসুমের জন্য মাটির ভাঁড়ে করে দুধ আর জলখাবার নিয়ে এলো। ওরে কুসুম, আজ সারাদিন খুব খাটুনি গেল রে। কিন্তু জানিস, জমিদার গিন্নি খুব ভালো মানুষ, তোকে একদিন নিয়ে যেতে বলেছেন। আমি বলেছি আমার বৌমার শরীরটা ভালো নয়, তুই খেয়ে নে দেখিনি মা। তুমি তুমি এত কেন খাটো বলো তো মা? আমি তো সেলাই করে কিছু টাকা রোজগার করতে পারি, ওতেই আমাদের চলে যাবে। ও কথা বলিস না মা, যতদিন গতরে জোর আছে তোকে আর তোর ওই কচিটাকে আগলে রাখবো আমি। রাধানগরের সেই নরক থেকে তোকে বের করে আনতে পেরেছি, এটাই আমার শান্তি। এখন শুধু কলি আসবার অপেক্ষা। কুসুম চমকে উঠল। মা, তুমি কি করে জানলে যে আমি ওর নাম কলি রেখেছি? বিমলা হেসে উঠল। মনে মনে যখন ওর সাথে গল্প করিস, আমি আড়ালে থেকে সব শুনেছি রে পাগলি। কুসুমের ঘরে কলি আসবে না তো কি আসবে? মৃদু হাসে কুসুম, তারপর সাদা থানের আঁচলটা ঠোঁটের কাছে চেপে ধরে। এই নতুন জীবন ও বড্ড উপভোগ করছে। এখন মনে বেশ শান্তি আছে ওর। বিষ্ণুপুরের সেই ছোট্ট ঘরে যখন কুসুম এক নতুন জীবনের স্বপ্ন বুনছে, রাধানগর গ্রামে তখন সময় যেন থমকে গেছে বিক্রমের জন্য। বিক্রমের জীবনটা এখন একঘেয়ে এক যন্ত্রণার বৃত্তে বন্দী। কলকাতার সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তুখোর ছাত্র বিক্রম আজ এই অজ পাড়াগাঁয়ে ধুলোবালির মধ্যে নিজেকে যেন হারিয়ে ফেলেছে। ডাক্তারবাবু, কলকাতা থেকে আপনার মা তো বারবার ফোন করছেন, শরীরটাও আপনার ভালো যাচ্ছে না গো। কেন নিজের এভাবে শেষ করছেন বলুন তো? অন্য কোথাও বদলি নিয়ে নিন না। বিক্রম দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ অবিনাশ, তাই ভাবছি। এখান থেকে দূরে কোথাও বদলি নিয়ে চলে যাব। এখানে থাকতে আর মন টেকে না। কিন্তু অবিনাশ, যদি আমি চলে যাওয়ার পর কোনোদিন কুসুম আবার গ্রামে ফেরে, তুমি কিন্তু আমায় খবর দিও ভাই। বিক্রম যখন অনুশোচনার ভারে জর্জরিত, তখন ও জানেই না কুসুম এখন বিষ্ণুপুরের কোনো এক কোণে তার সন্তানের জন্য প্রহর গুনছে। ও শুধু জানে রাধানগরের এই ধুলো মাখা পথেই তার ভালোবাসা হারিয়ে গেছে। বিক্রমের মনে যখন সময় মন্থর গতিতে এগোচ্ছে, বিষ্ণুপুরের সেই ছোট মাটির ঘরে সময় কেটেছে অতি দ্রুত তার সঙ্গে। ধুলো মাখা জানলা দিয়ে আসা বিকেলের ম্লান আলোয় দেখা যায় এক অদ্ভুত বৈপরীত্য। বিছানায় জরা জীর্ণ শীর্ণকায় বিমলা, যার শরীরে এখন বার্ধক্য আর রোগের প্রগাঢ় ছাপ। তার কোটরগত দুটো চোখ মাঝে মাঝেই ঝাপসা হয়ে আসে। আর ঠিক তার শিয়রে বসে আছে 6 বছরের ছোট্ট কলি। কলির অবয়বে কুসুমের সেই চিরচেনা সারল্য, কিন্তু ওর চোখের মণিতে এক তীব্র কৌতূহল আর বুদ্ধির ঝিলিক, যা অবিকল ওর বাবার মতো। কলি পরম মমতায় ওর ছোট্ট হাত দুটো দিয়ে ঠাকুমার রুক্ষ চুলে বিলি কেটে দিচ্ছে। মাঝে মাঝে ঝুঁকে দেখছে ঠাকুমা ঘুমোচ্ছে কিনা। বাইরের দাওয়ায় কুসুমের সেই সেলাই মেশিনের একঘেয়ে শব্দ ঘরের নিস্তব্ধতাকে ছাপিয়ে এক সংগ্রামের ছন্দ তৈরি করছে। ঠাম্মা ও ঠাম্মা, তুমি এরকম রোজ শুয়ে থাকো কেন? ওঠো না, আমাকে তোমার গ্রামের গল্প বলো। ওখানে বাঁশঝাড় ছিল, অনেক বড় পুকুর ছিল। খুব কষ্ট করে বিমলা বলে ওঠে, ওরে দস্যি মেয়ে, গ্রামের কথা আর মনে করাসনি। তোর এই বুড়ি ঠাকুমার আর অত জোর নেই। তুই বড় হলে তোকে অনেক গল্প শোনাবো। না, তুমি এখনই বলো।
তারপর কিছু একটা ভেবে নিয়ে অভিযোগের সুরে বলে ওঠে কলি। মা খালি সেলাই করে আর কাঁদে। শোনো দিদি ভাই, তোমার মা না খুব বোকা। তুমি মায়ের কথা শুনো না। জীবনে কখনো কারোর ওপর অভিমান করে থেকো না। জীবন বড় ছোট দিদি ভাই। তুমি ছাড়া আমার সাথে কে খেলবে? তুমি ঠিক হয়ে গেলে আমরা দুজনে মেলায় যাব। কলির দু চোখে জল ভরে ওঠে। বিমলা বুঝতে পারে ঠাম্মাকে হারিয়ে ফেলার কষ্ট ওর বুকের ভেতরে বাসা বাঁধছে। বিমলা তখন একটু আশ্বস্ত করে বলে ওঠে, আমি তো তোদের পাশেই থাকবো রে মা। ওই আকাশের তারা হয়ে তোদের দিকে তাকিয়ে থাকবো। তুই শুধু মানুষের মতো মানুষ হ মা। কুসুমের কোল আলো করে কলি হয়ে থাক। এভাবেই ওদের তিনজনের দিন কাটতে থাকে। দুপুরের নিঝুম রোদে দাওয়ায় বসে কুসুম যখন একাগ্র মনে ছুঁচ সুতোয় নকশা তোলে, কলি তখন একপাশে বসে খাতায় মন দিয়ে ফুল আঁকার চেষ্টায় মগ্ন থাকে। লাল রঙের ছোঁয়ায় কাগজের বুকে ফুটে ওঠে সেই ফুলটি, যা নিয়ে ও বারবার মায়ের কাছে ছুটে যাচ্ছিল। তারপর হঠাৎ সেটা সম্পূর্ণ হতে দেখে একেবারে গর্বের সাথে সেটা তুলে নিয়ে মায়ের চোখের সামনে মেলে ধরে। কুসুমের ক্লান্ত চোখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। মা মা দেখো, আমি রুমালে একটা জবা ফুল এঁকেছি। তোমার মতন হয়েছে না ঠিক? খুব সুন্দর হয়েছে মা, একদম তোমার মতো মিষ্টি। মা জানো তো, আমি ঠিক করেছি বড় হয়ে ডাক্তার হব, মানুষের কষ্ট কমিয়ে দেব। তুমি তো বলো ডাক্তাররা ভগবানের মতো। কলির মুখে ডাক্তার হওয়ার স্বপ্নের কথা শুনে কুসুমের হাত দুটো স্তব্ধ হয়ে যায়। হঠাৎ করে বুকের ভেতরটা কেমন একটা করে ওঠে। 7 বছর আগের সেই বৃষ্টি ভেজা রাধানগর, ঠিক একই রকম জেদ, একই রকম মানুষের সেবা করার ব্যাকুলতা সে দেখেছিল যেই মানুষটার চোখে। কলি যখন কথা বলে তখন তার চোখেও সেই একই জেদ দেখতে পায় কুসুম। কুসুমের কানে প্রতিধ্বনিত হয় বিক্রমের ভরাট কণ্ঠস্বর, যা একদিন ওকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। আঁচল দিয়ে চোখটা মুছে নেয় ও, কারণ কলির এই অবুঝ আবদার তার পুরনো ক্ষতটাকে আরও একবার তাজা করে দিয়েছে। মনে মনে ও ভাবে, রক্তের টান বুঝি এভাবেই হয়। যে পরিচয় ও মুছে ফেলতে চেয়েছিল, যে স্মৃতিকে ও বিষ্ণুপুরের এই অভাবের সংসারে কবর দিয়ে দিয়েছিল, সেই স্মৃতি আজ কলির স্বপ্নের মধ্যে দিয়ে মূর্ত হয়ে উঠছে। এরপর হঠাৎই একদিন এক অদ্ভুত প্রশ্ন করে বসল কলি, যা হয়তো একদিন না একদিন কুসুমের সামনে আসতই। আচ্ছা মা, সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? আমার না খুব মন খারাপ করে। বাবা কি আমার ভালোবাসে না, তাই আমাদের কাছে আসে না? নিজের কষ্ট বুকে চেপে রেখে কুসুম বলে ওঠে, বাবা 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 তো নেই, বাবা তো অনেক দূরে থাকে, মানুষের সেবা করতে গেছে। তুমি তুমি বড় হয়ে ডাক্তার হবে, তখন বাবার সঙ্গে দেখা হবে। কলি কিছু একটা ভাবে, তারপর বলে, জানো মা, আমি স্বপ্ন দেখি একটা ফর্সা মতন মানুষ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর গলায় একটা কালো পাইপ, সেটা দিয়ে আমাকে চেক আপ করছে, যেমন এই গ্রামের ডাক্তার দাদু করে ঠিক ওরকম। তারপরে যেন আমার সব কষ্ট ভ্যানিশ হয়ে যায়। ওটাই কি আমার বাবা? মা, আমার বাবা কি ভালো? কুসুম স্তব্ধ হয়ে যায়, কলিকে জড়িয়ে ধরে। হ্যাঁ মা, তুমি ঠিক দেখেছ, ওটাই তো তোমার বাবা। উনি খুব ভালো মানুষ। তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখবে বাবা ঠিক আসবে। অবুঝ কলি মাকে ছোট দুহাত দিয়ে জড়িয়ে ধরে। বড় আশা তার মনে, তার বাবা ফিরে আসবে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। সেদিন ছিল একাদশী, তাই শাশুড়ির জন্য ফল কাটতে ব্যস্ত ছিল কুসুম। আর অন্যদিকে
বিমলার সেই জরাজীর্ণ বিছানার পাশেই মেঝেতে উবু হয়ে বসেছিল ছোট্ট কলি। তার সামনে খোলা ছিল সেই আঁকার খাতাটা, যেখানে এক মনে একটা টকটকে লাল জবা ফুলের পাপড়িগুলো রং করছিল সে। হঠাৎ করেই ছন্দপতন ঘটে। বিমলা লক্ষ্য করে কলির হাতের রংটা যেন হঠাৎ থমকে গেল। দেখে কলি ধীরে ধীরে খাতাটার উপর নুইয়ে পড়ছে, আর ওর ছোট ছোট আঙুলগুলো যেন কুঁকড়ে যাচ্ছে। বিমলার ঝাপসা চোখেও ধরা পড়ে কলির ফ্যাকাশে ঠোঁট দুটো। মুহূর্তের মধ্যে নীলচে হয়ে আসছে। একটা অদ্ভুত শব্দ করে কলি শ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বিমলা নিজের অসুস্থতা ভুলে আতঙ্কে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে আসে। ওরে কলি, দিদি ভাই আমার, একটু চোখ মেল, তাকা তাকা আমার দিকে। ওরে কুসুম, দেখ দেখ মেয়েটা কেমন হয়ে গেল। ভগবান, তুমি আমার পাপের সাজাই কচি মেয়েটাকে দিও না। কুসুম ছুটে ঢুকলো ঘরে, দেখলো খাতার সেই লাল জবা ফুলের ওপরেই নিস্তেজ হয়ে পড়ে আছে তার প্রাণ প্রিয় কলি। বিমলার সেই আতঙ্কিত দৃষ্টি আর কলির পাথরের মতো নিথর শরীর দেখে কুসুমের পায়ের তলার মাটি যেন সরে গেল। কলি, 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 কি হয়েছে? কলি, কথা বলো, কথা বলো, কি হয়েছে তোমার? মা, ও মা, মা, আমার কষ্ট হচ্ছে। মা, ও মা, আমার বুকটা কেমন করছে দেখো। আমি আর দৌড়তে পারবো না মা। কোনো ক্রমে শ্বাস নিতে নিতে জ্ঞান হারালো কলি। ওর পায়ের কাছে ধপ করে বসে পড়ল কুসুম। একভাবে তাকিয়ে রইল মেয়ের দিকে। তারপর কখন যে ডাক্তার এলো, কখন যে চিকিৎসা হলো, কিছুই জানতে পারল না। সম্ভবত আশপাশের থেকে লোকজন শুনে ছুটে এসেছিল। শেষমেশ প্রায় মধ্যরাতে জ্ঞান ফিরল মেয়ের। স্বস্তির নিঃশ্বাস ফেলল কুসুম। মেয়েকে ওষুধ খাইয়ে বিমলার কাছে সামান্য ফলটুকু নিয়ে হাজির হলো কুসুম। ওরে কুসুম, আমার সময় বোধহয় ফুরিয়ে এলো রে মা। তোরে এই মাঝ দরিয়ায় একা রেখে যেতে বড্ড মায়া হচ্ছে। তবে একটা শান্তি, আমার কলি তো বড় হয়েছে। কুসুম ওর চোখ দুটো মুছে নিয়ে বলল, অমন অলক্ষণে কথা বলো না মা। তুমি আছো বলেই তো আমি এই বিষ্ণুপুরে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? বিমলা কুসুমের হাতটা চেপে ধরে, তারপর বলে, শোন মা, কলির শরীরটা ইদানিং বড্ড খারাপ যাচ্ছে। গ্রামের ডাক্তাররা তো কিছু বুঝতে পারছে না। তোরে একটা শেষ কথা বলি মা, রাগ করিস না। কলিকে তুই জেলা হাসপাতালে নিয়ে যা। দরকার হলে সেই ডাক্তারবাবুর খোঁজ করিস। এই বাচ্চাটার তো কোনো দোষ নেই রে মা, ও তো ওনারই রক্ত। না মা, যার কাছে আমাদের কোনো অস্তিত্ব নেই, যে যে কয়েকটা মাসেই আমাকে ভুলে গেল, তার কাছে আমি কোনোদিন হাত পাতবো না। কলি আমার মেয়ে, ওকে আমি একাই সারিয়ে তুলবো। একগুঁয়েমি করিস না মা কুসুম। আমি মরে গেলে এই দুনিয়ায় তোদের আগলে রাখার কেউ থাকবে না। বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও অভিমানটা এবার বিসর্জন দে মা। আমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তুই অন্তত সুখে থাক। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। বিষ্ণুপুর থেকে জেলা সদর হাসপাতালে পৌঁছল কুসুম। কলির নিস্তেজ শরীরটা আঁকড়ে ধরে কুসুম যখন হন্তদন্ত হয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে দৌড়চ্ছিল, তখন ওর মাথায় শুধু মেয়ের প্রাণটুকু বাঁচানোর চিন্তা। অবশেষে একজন নার্স ওকে ইশারা করে সিনিয়রের কেবিনে পাঠিয়ে দেন। কেবিনের দরজার পর্দা সরিয়ে ভিতরে ঢুকেই কুসুমের পা দুটো যেন পাথরের মতো জমে গেল।
সামনের চেয়ারে বসে ফাইলের দিকে ঝুঁকে আছেন সেই চেনা মানুষটা, যার জন্য গত 6 বছর কুসুমের হৃদয়ে এক গভীর ক্ষত বয়ে চলেছে। ডক্টর বিক্রম চট্টোপাধ্যায়। কুসুমের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হাতের বাঁধন শিথিল হয়ে আসতেই নিজেকে সামলে নিল। তড়িঘড়ি শাড়ির আঁচলটা টেনে লম্বা একটা ঘোমটায় মুখটা আড়াল করে ফেলল। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু কলির এই নীল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে ও পালানোর কথা ভাবতে পারে না। বিক্রম ফাইল থেকে চোখ তুলে তাকিয়ে দেখে এক গ্রাম্য মহিলা তার মেয়ের নিথর শরীরটা কোলে নিয়ে কাঁপছে। বিক্রমের পেশাদারিত্ব সঙ্গে সঙ্গে জেগে ওঠে। ও ইশারায় নার্সকে বলে মেয়েটাকে বেডে শুইয়ে দিতে। কুসুম একেবারে নীরব। বিক্রম মেয়েকে পরীক্ষা শুরু করে। ওর হার্টবিট শোনার সময় ওর কপালে ভাঁজ পড়ে। একে একে প্রশ্ন করতে থাকে, কখন থেকে এমন হচ্ছে? আগে কি কোনো বড় অসুখ হয়েছিল? জন্মের সময় কি কোনো সমস্যা ছিল? কুসুমের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, শুধু মাথা নামিয়ে অতি সংক্ষেপে হ্যাঁ বা না দিয়ে ও উত্তর দিচ্ছে, যাতে বিক্রম ওর গলার স্বর চিনতে না পারে। বিক্রমের মনে একটা খটকা লাগলো। এই মহিলার অবয়ব কেমন যেন চেনা ঠেকে ওর। তীক্ষ্ণ দৃষ্টিতে ঘোমটার আড়ালে থাকা মহিলার মুখটা দেখার চেষ্টা করে বিক্রম, কিন্তু কুসুম আরো বেশি করে নিজেকে লুকিয়ে ফেলে। বিক্রমের সন্দেহ হলেও ও নিজেকে সামলে নেয়। সামনে এক মরণাপন্ন শিশু, তার কাছে এখন প্রতিটা মুহূর্ত মূল্যবান। কলির শ্বাসকষ্ট কমতেই বিক্রম বিড়বিড় করে ওঠে, অদ্ভুত, মেয়েটাকে অক্সিজেন না দিয়ে, ইঞ্জেকশন না দিয়ে বাড়িতে ফেলে রেখেছে। সত্যি লোকজন ভারী অদ্ভুত। কুসুম কিছু বলে না, এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিজের জীবনের সবচেয়ে বড় সত্যি আর সবচেয়ে বড় যন্ত্রণার মাঝখানে দাঁড়িয়ে কুসুম শুধু মনে মনে প্রার্থনা করতে থাকে যেন ওর কলি আবার সুস্থ হয়ে ওঠে, আর বিক্রম যেন ঘুণাক্ষরেও ওদের অস্তিত্ব টের না পায়। 10 দিন পর যখন কুসুম আবার সেই জেলা হাসপাতালের করিডোরে এসে দাঁড়ালো, ওর বুকটা দুরু দুরু কাঁপছিল। প্রথমবার তো কোনো ক্রমে মুখ লুকিয়ে বেরিয়ে এসেছিল, কিন্তু এবার কলির অস্ত্রোপচারের কথা ভাবলে ওর শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায়। গত 10টা রাত কুসুম এক ফোঁটা ঘুমোতে পারেনি। বিমলার সেই শীর্ণ মুখ আর কলির নিস্তেজ চাহনি ওকে বারবার মনে করিয়ে দিয়েছে যে ওর নিজের অভিমানের চেয়ে মেয়ের জীবন অনেক বড়। কুসুমের মনে হাজারো প্রশ্ন। ডাক্তারবাবু কি ওকে চিনতে পেরেছে? উনি কি এখন বিবাহিত? ওনার কি সুখী সংসার রয়েছে, নাকি রাধানগরের সেই দিনগুলো ওনার কাছে কেবল একটা ধূসর স্মৃতি? কুসুম ভেবে পায় না, যদি বিক্রম জানতে পারে যে এই কলি তারই সন্তান, তবে কি ওকে ক্ষমা করবে, নাকি ঘৃণা ভরে ফিরিয়ে দেবে? এই দোলাচলের মাঝেই নার্স যখন কলির নাম ধরে ডাকল, কুসুমের মনে হলো ওর পা দুটো আর চলছে না। চেম্বারে ঢোকার পর বিক্রম যখন কলিকে পরীক্ষা করতে শুরু করলো, ঘরের পরিবেশটা ছিল একদম নিস্তব্ধ। কুসুম কলিকে ভিতরে পাঠিয়ে নিজে অপেক্ষা করল করিডোরের বাইরে। ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না ও। এদিকে ডাক্তারবাবু কলিকে চেক আপ করতে করতে প্রশ্ন শুরু করলো, একদম ভয় পেও না, কেমন? একটা লম্বা করে শ্বাস নাও তো। হ্যাঁ হ্যাঁ, একদম লম্বা করে। তোমার নাম কি? আমার নাম কলি। বাহ, খুব মিষ্টি নাম তো, ঠিক ফুলের কলির মতো। তা তোমার বাবা কি করেন?
কোথায় থাকেন? ওনাকে ডাকো তো একবার। আমার বাবা তো নেই, আমি আর মা থাকি। আর হ্যাঁ, ঠাকুমাও থাকে, কিন্তু ঠাকুমা উঠতে পারে না। জানো তো ডাক্তারবাবু, আমার বুকে না খুব কষ্ট হয়। বিক্রম কলির মাথায় হাত বুলিয়ে দেয়। একদম ভয় নেই, আমি আছি তো। তোমাকে আমি একদম সুস্থ করে দেব। দেখবে আবার আগের মতো দৌড়তে পারবে। কি দৌড়বে তো? তোমার চোখগুলো বড্ড চেনা চেনা লাগছে, ঠিক যেন কার মতো। এরপর বিক্রম কলির বাড়ির লোককে ভেতরে আসতে বলে। বাধ্য হয়ে ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে বিক্রমের চেম্বারে ঢোকে কুসুম। ওকে একবার আর চোখে দেখে নিয়ে গম্ভীর গলায় বিক্রম বলে ওঠে, অপারেশনের সব ব্যবস্থা সরকারি হাসপাতালে বিনা পয়সাতেই হয়ে যাবে, কিন্তু আপনার সঙ্গে আমাকে একবার আলাদা করে কথা বলতে হবে। কুসুমের মনে হলো যেন ওর পৃথিবীটা থমকে গেছে। বিক্রম ফাইলটা বন্ধ করে কুসুমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঘোমটার আড়ালে কুসুমের কান্নার শব্দটা বিক্রমের কানে পৌঁছতেই ওর মনে খটকাটা জোরদার হলো। ধীর স্বরে বলে উঠল, আরে বাবা, আপনি ভয় কাঁপছেন কেন? আমি তো ডাক্তার, আপনার মেয়ের ভালোর জন্যই তো বলছি। কুসুম কোনো উত্তর দিতে পারল না। ওর হাতের আঙুলগুলো শাড়ির আঁচলে আরও একবার শক্ত করে জড়িয়ে ধরল। বিক্রমের সন্দেহ এবার চরমে পৌঁছল। এই হাতের গড়ন, এই দাঁড়ানোর ভঙ্গি সবই যেন ওর স্মৃতির পাতায় জীবন্ত হয়ে উঠছে। হাসপাতালের যান্ত্রিক শব্দের মাঝে দুই পুরনো হৃদয়ের স্পন্দন যেন এক অদ্ভুত সংঘাত তৈরি করল। কুসুম বুঝতে পারছিল এবার আর সত্য লুকোনো যাবে না, কিন্তু সেই সত্যটা প্রকাশ করার শক্তি ওর ছিল না। সিস্টার, আপনি কলিকে একটু বাইরে নিয়ে যান, আমি ওর মায়ের সঙ্গে একটু আলাদা কথা বলবো। কেবিনের ভারী দরজাটা বন্ধ হওয়ার শব্দে কুসুমের বুকের ভেতরটা কেঁপে উঠল। নার্স কলিকে কোলে নিয়ে বাইরে যেতেই ঘরের ভেতরে অসহ্য নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি এখন তীক্ষ্ণ আর স্থির, ঠিক যেন একজন দক্ষ শিকারী তার প্রতীক্ষিত সত্যকে খুঁজে পেয়েছে। বিক্রম টেবিলটা ঘুরে কুসুমের ঠিক সামনে এসে দাঁড়ালো। কুসুম দেওয়ালের দিকে মুখ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঘোমটার আড়ালে ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। এই যে বাচ্চার মা, এবার কি ঘোমটাটা সরাবেন? রোগী দেখার জন্য নয়, পুরনো একটা হিসেব মেলানোর জন্য বলছি। কুসুমের শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। পালানোর চেষ্টা করলো না, কারণ পা দুটো তো অবশ। বিক্রম আরো এক পা এগিয়ে এলো। ওর গলার স্বরে এবার মিশে রইল এক গভীর অভিমান আর চাপা উৎকণ্ঠা। 6টা বছর আমি এই রোগীদের ভিড়ে একটাই মুখ বারবার খুঁজে গেছি। রাধানগরের সেই জরাজীর্ণ স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এই বড় হাসপাতালের করিডোর পর্যন্ত সব জায়গায় কুসুম আমি শুধু তোমাকেই খুঁজে বেরিয়েছি, শুধু তোমাকে। কুসুম নামটা শুনতেই কুসুমের ভেতরের দীর্ঘদিনের বাঁধ ভেঙে গেল। নিজেকে ধরে রাখতে পারল না। মাথার ঘোমটা আলগা হয়ে কাঁধে পড়ে গেল। দুজোড়া চোখ একে অপরের মুখোমুখি হলো। বিক্রমের চোখে জল। কুসুমের গাল বেয়ে তখন শ্রাবণের ধারা নামছে। বিক্রম আবার নিজেকে কিছুটা শক্ত করে নিল। তার কণ্ঠস্বরে এবার কৌতূহল আর যন্ত্রণা। কলির মায়ের সাথে তো আমার আলাপ হলো, তাই এবার কলির বাবার নামটা জানা যায় কি? না, ফাইলে তো শুধু তোমার নামটাই লেখা। কুসুম চুপ করে দাঁড়িয়ে রইল। কোনো উত্তর নেই, শুধু হাতের আঙুলগুলো শাড়ির আঁচলটাকে আরো শক্ত করে চেপে ধরল। বিক্রমের ধৈর্য ধরল না।
গত 10 দিনের জমাট বাঁধা সন্দেহ আর কলির চেহারার সাথে নিজের হুবহু মিল ওকে দিশাহারা করে দিয়েছে। আমি কিছু জিজ্ঞাসা করছি, চুপ করে আছো কেন? বাচ্চার হার্টের অপারেশন হবে, অথচ তার বাবার পরিচয় দিতে এত দ্বিধা। লুকোনোর কি এমন আছে এতে? বিক্রমের ওই চড়া সুর আর ধমক শুনে কুসুমের ভেতরের 6 বছরের জমে থাকা পাথরটা নিমেষে ধসে গেল। এক ঝটকায় মুখ তুলে বিক্রমের চোখের দিকেও তাকালো। কেন কেন জানতে চাইছেন? কি হবে জেনে? আমি যদি আজ ওর বাবার নাম বলি, আপনি কি করবেন? সেই পরিচয় সহ্য করতে পারবেন? ওর বাবা কি আদৌ ওকে মেনে নেবে, নাকি বিশ্বাসই করবে না কলি তার রক্ত? সমাজ আর সম্মানের দোহাই দিয়ে আমাদের আবার আস্থা করে ফেলে দেবে তো সে। কুসুমের এই আকস্মিক বিস্ফোরণে বিক্রম যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। কুসুমের কণ্ঠস্বর আর ওই চোখের ভাষা আর বুকের ভেতরের সেই চেনা হাহাকার সবকিছু এক লহমায় বিক্রমের সামনে এক অন্ধকার সত্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিল। বিক্রমের হাত পা ঠান্ডা হয়ে এলো, বুকটা ধক করে উঠল। তবে কি আমি যা ভাবছি সেটাই সত্যি কুসুম? কলি তবে আমারই মেয়ে? কেন 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 আমায় বলনি? কেন একবারও রাধানগর থেকে চলে যাওয়ার আগে জানালে না যে আমাদের ভালোবাসার এই চিহ্নটা তোমার ভিতরে একটু একটু করে বড় হচ্ছে? কেন আমাকে এই চরম অপরাধী করে রাখলে 6টা বছর? কুসুম কোনো উত্তর দিতে পারল না, শুধু দেওয়ালে মাথা ঠেকিয়ে শব্দ করে কেঁদে উঠল। বিক্রমের সামনে দাঁড়িয়ে থাকা এই বিধ্বস্ত নারী আর বাইরের ঘরে থাকা সেই ছোট্ট মেয়েটা এক লহমায় বিক্রমের একলা জীবনের সব হিসেব ওলট পালট করে দিল। হঠাৎ কেবিনের দরজাটা খুলে নার্সের হাত ধরে চঞ্চল পায়ে ঘরের ভেতর ঢুকে এলো ছোট্ট কলি। ওর নিষ্পাপ মুখ আর ডাগর ডাগর চোখ দুটোর দিকে তাকালে বোঝার কোনো উপায়ই নেই যে ওর ছোট্ট হৃৎপিণ্ডটা কতটা লড়াই করছে। কলিকে দেখা মাত্রই বিক্রমের ভিতরের সবটুকু অপরাধ বোধ আর আবেগ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে বিক্রম প্রায় দৌড়ে কলির কাছে চলে গেল। চেয়ার ছেড়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। আমায় ক্ষমা করো মা, আমি তো জানতামই না। আমি জানতামই না তুমি এই পৃথিবীতে এসেছো। তোমার এমন কষ্টের জন্য আমিই দায়ী। ডাক্তারবাবু, তুমি কাঁদছো কেন? আর আমাকে মা বলে ডাকছো কেন? আমি তোর সেই বাবারে মা, যে মানুষটা তোর মাকে খুব ভালোবেসেও আগলে রাখতে পারেনি। তুই আমায় বাবা বলে একবারের জন্য ডাকবি মা, শুধু একটা বার। তুমি আমার বাবা? তোমার কথা মা রোজ বলে। তুমি ডাক্তার? আমিও বড় হয়ে ডাক্তার হব। হ্যাঁ মা, আমি ডাক্তার। সারা জীবন মানুষের সেবা করেছি, কিন্তু আমি যে তোমাকে একটা বারের জন্য কাছে পাইনি, ভালোবাসতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দেবে তো মা? আমি জানি বাবা, মা বলে তুমি ভগবানের মতো। তুমি আমাকে ঠিক করে দেবে তো বাবা? হ্যাঁ মা, তুমি খুব তাড়াতাড়ি একেবারে সুস্থ হয়ে যাবে। তারপর তুমি, তোমার মা আর আমরা সবাই মিলে একসাথে খুব মজা করে থাকব। হাসপাতালের কেবিনে এক অদ্ভুত দৃশ্য কুসুম দেখল। বিক্রমের বুকে কলি একদম শান্ত হয়ে মিশে আছে, ঠিক যেন লতা তার আশ্রয়কে খুঁজে পেয়েছে। এক মুহূর্তের জন্য মনে হলো এই দৃশ্যে ও বড় বেশি বেমানান।
মনে হলো কলির চিকিৎসার খরচ, ওর উজ্জ্বল ভবিষ্যৎ এসব দেওয়ার সামর্থ্য হয়তো সাধারণ সেলাই ফোড়াই করা মায়ের নেই। যার আমানত তাকেই সঁপে দিয়ে নিজে আড়ালে সরে যাওয়াই বোধহয় নিয়তি। কুসুম ধীর পায়ে পেছনের দরজার দিকে পা বাড়ালো। কান্না পাচ্ছিল, কিন্তু চাইল না ওর এই চোখের জল আবার নতুন কোনো বিড়ম্বনা তৈরি করুক। কিন্তু ছোট্ট কলি কখন বিক্রমের হাত ছাড়িয়ে এসে কুসুমের আঁচলটা টেনে ধরেছে। মা, তুমি কোথায় চলে যাচ্ছ? কোথাও যেও না মা। আজ থেকে তুমি, আমি আর বাবা একসাথে থাকবো। আমার বাবাকে খুব পছন্দ হয়েছে মা। বলো না মা, তুমি কোথাও যাবে না তো? কুসুম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। ঘোমটার আড়াল দিয়ে ও কলির চোখের দিকে তাকালো। বিক্রম ততক্ষণে এগিয়ে এসেছে। খুব ভারাক্রান্ত গলায় ও বলে উঠল, আর কত শাস্তি দেবে আমায় কুসুম? এখনো কি তোমার বিশ্বাস হয়নি যে আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করছি? দেখো, শুধু একবার তাকিয়ে দেখো, সময় বয়ে গেছে, আমাদের বয়স বেড়েছে, কিন্তু এই হসপিটালের করিডোরে প্রত্যেকটা পায়ের শব্দে আমি শুধু তোমাকেই খুঁজেছি। আজ আমাদের সামনে আমাদের সন্তান দাঁড়িয়ে। এখনো কি জেদ আর অভিমান নিয়ে দূরে সরে থাকা উচিত? কিন্তু কিন্তু তোমাদের জীবনে আমি যে বড় বেমানান। আমি চলে যাই, আমার চলে যাওয়া উচিত। আচ্ছা, চলে গেলে যাও। সন্তানের দোহাই দিয়ে তোমাকে আটকাবো না কুসুম। আমি আমার নিজের জন্য তোমাকে চাইছি। আমার তোমাকে বড় প্রয়োজন। এই একলা জীবনে আমি তো আর পারছি না। আমায় ক্ষমা করো, আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে পূর্ণতা দাও। আমার শুধুই তোমাকে প্রয়োজন কুসুম, শুধুই তোমাকে। কুসুমের ভেতরের শেষ বাঁধটা এবার ভেঙে চুরমার হয়ে গেল। ডুকরে কেঁদে উঠল, আছড়ে পড়ল বিক্রমের চওড়া বুকের উপর। 6 বছরের জমে থাকা সব অভিমান, সব লাঞ্ছনা আর একাকিত্বের অবসান হলো সেই নিবিড় আলিঙ্গনে। বিক্রম এক হাতে কুসুমকে শক্ত করে জড়িয়ে ধরল, আর অন্য হাতে পরম মমতায় কাছে টেনে নিল তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার, ছোট্ট কলিকে। সাদা দেওয়ালের সেই ছোট্ট কেবিনটা তখন আর কোনো হসপিটালের সাধারণ ঘর রইল না। তা হয়ে উঠল এক হারানো সুরের পূর্ণাঙ্গ রাগিনী। বাইরে বিকেলের ম্লান আলোয় তখন এক নতুন ভোরের শুরুর ইঙ্গিত। হয়তো বাস্তবে এমনটা হয় না। হয়তো আমাদের চারপাশে কত শত কুসুম আজও সমাজের কুটিল মালতীদের বিষাক্ত টিটকিরি সয়ে একলা লড়ে যাচ্ছে। কত বিক্রম হয়তো আজও বড় কোনো হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে নিজের অতীতকে সুকৌশলে ভুলে থাকার অভিনয় করছে। আবার বাস্তবের রূঢ় সত্যিতে কলিদের শৈশব কাটে এক গভীর শূন্যতায় আর অসহ্য দীর্ঘশ্বাসে। কিন্তু আজ এই গল্পে আমরা সেই নিষ্ঠুর বাস্তবকে জিততে দিইনি। আমরা চেয়েছি অন্তত একটিবার হলেও ভালোবাসা যেন তার হারিয়ে যাওয়া ঠিকানা খুঁজে পায়। কুসুমের 6 বছরের একাকিত্ব যেন বিক্রমের একনিষ্ঠ প্রতীক্ষার কাছে এসে শান্তি পায়। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় বিক্রম, কুসুম আর কলি এক হয়েছে, যাতে আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা অন্তত একটিবারের জন্য হলেও বিশ্বাস করতে পারে যে অন্ধকারের শেষেও এক চিলতে আলো থাকে।
বাস্তব হয়তো রূঢ়, কিন্তু আমাদের এই গল্পটি হোক সেই সব মানুষদের জন্য এক টুকরো সান্ত্বনা যারা আজও কোনো এক অলৌকিক ভোরের অপেক্ষায় দিন গুনছে। রাধানগরের সেই জরা জীর্ণ স্বাস্থ্য কেন্দ্রের স্মৃতি আজ এক পূর্ণাঙ্গ পরিবারের হাসিতে ধুয়ে গেল। আমাদের গল্পের কলি আজ কিন্তু আর একা নয়, তার দুপাশে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তার বাবা মা। কলি বাবা মায়ের আশীর্বাদ পেয়েছে। গল্পের শেষ এখানে হলেও কুসুমদের লড়াই যেন কোনোদিন শেষ না হয়, আর কোনো বিক্রম যেন তার ভালোবাসাকে অস্বীকার করার মতো পরিস্থিতি বা দুর্বলতার কাছে হেরে না যায়। এই প্রার্থনাটুকু নিয়েই আমাদের কুসুম কলির যাত্রার ইতি টানলাম। আর যদি এই পরিণতি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে চটপট একটা লাইক, একটা কমেন্ট আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ও হ্যাঁ, হাইপ করে দেবেন তো। আচ্ছা, আপনি আজ নতুন শুনলেন আমাদের চ্যানেল, তাই তো? ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, কেমন? কারণ পরবর্তী গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার ফোনের স্ক্রিনে। আচ্ছা, জানা আছে তো আমরা কিন্তু প্রতি মঙ্গলবার দুপুর 3:30 আর প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে এই চ্যানেলে হাজির হই। আর আমাদের ওই আরও একটা চ্যানেল আছে, ভূত চর্চা, যেখানে আমরা মাঝে মাঝে ওই আগডুম বাগডুম গল্প নিয়ে আসি আর কি। মানে ভূতের গল্প, রহস্য, রোমাঞ্চ, কখনো বা নানান রকম অনুপ্রেরণামূলক সত্যি ঘটনা অবলম্বনে গল্প। প্রতি বুধবার আর প্রতি শনিবার। বুধবার রাত্রি 8:30 আর শনিবার রাত্রি 9:30। পারলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন, লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। চলুন, দোলের দিন অনেক বকবক হয়ে গেছে, সবাই দোল খেলে বেশ ক্লান্ত, এবার একটু ছোট্ট করে বিশ্রাম নেওয়ার পালা, তাই বেশিক্ষণ আর টানবো না। চটপট গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো ঘোষণা করে দিই। তারা হলেন স্নেহা, রূপা মুখার্জি, সৃজা মুখার্জি, রিয়া দাস, সুপর্ণা পাত্র, সায়ন্তনী কুমার, সুপ্রিয়া মাঝি, মোহিনী ভট্টাচার্য, শ্রোতা সাহা, সুমনা দত্ত, সীমা গিরি, বুধিয়া নায়েক, ইন্দ্রাণী আড্ডি, আয়ুষ মাখাল, মধুমিতা চ্যাটার্জি, সায়ন্তনী মণ্ডল সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন: কুসুম রাধানগর গ্রাম ছেড়ে কোথায় চলে গিয়েছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো পরের পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এখানেই থামতে হচ্ছে। আবারও একবার বলে রাখি, শুভ দোল উৎসব এবং শুভ হোলি। আপনার আনন্দ যেন অন্য কারোর দুঃখের কারণ না হয়ে থাকে। খুব আনন্দ করুন, ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখুন।